যেটা শুনে এসআই তাকে কাজটা করতে মানা করলে সে তার কোনো কথাই শোনে না এবং পরের দিন সকালে তার জন্য এক কাপ চা নিয়ে আসতে বলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর পরের দিন সকালে যখন দুটো কনস্টেবল এসিপির জন্য চা নিয়ে সেখানে আসে তখন তারা অনেক ডাকলেও এসিপি কোনো সাড়া দেয় না। তাই তারা এসিপির গায়ে হাত দিয়ে ডাকতে গেলে লক্ষ্য করে এসিপির দেহ নিথর হয়ে পড়ে আছে, যার একটা চোখ ও পিঠের চামড়ার মাংসকে উপড়ে নিয়েছে। এখন এসিপির এই অবস্থা দেখে কনস্টেবল দুটো প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার সাথে সাথে পুরো গ্রামে খবরটা ছড়িয়ে পড়ে যে তিরুপতির আত্মা এসিপিকেও শেষ করে দিয়েছে। যেটা শুনে গ্রামের সমস্ত মানুষ এমনকি ওঝাও পুরো আতঙ্কিত হয়ে যায়। যেখানে ঘটনাটির পর থেকে রাতে গ্রামের মানুষেরা বাড়ির বাইরে বার হওয়া বন্ধ করে দেয়। গ্রামে আর কারোর কোনো বিয়ে হয় না, কোনো পূজা পার্বণ পালন করা হয় না, যেটা দেখে মনে হচ্ছিল যেন গ্রামে কোনো মহামারী ছড়িয়ে পড়েছে। তাই অবশেষে বাধ্য হয়ে গ্রামের লোকজন মিলে এই সমস্যা থেকে মুক্তি পেতে তিরুপতির স্ত্রী রাধার সঙ্গে দেখা করতে জেলের মধ্যে চলে যায়। যেখানে গিয়ে তারা রাধাকে সমস্ত ঘটনা জানালে রাধা প্রচণ্ড ভেঙে পড়ে, যে বলে আমি গ্রামবাসীদের বাঁচানোর জন্য নিজের স্বামীকে মেরে জেলে চলে এসেছি আর তোমরা সেই তাকে সমাধিদণ্ড দিয়ে আবারও গ্রামে বিপদ ডেকে এনেছো। কথাটা শুনে গ্রামের লোকেরা তার কাছে ক্ষমা চেয়ে বলে আগেরবার তুমিই আমাদের তিরুপতির হাত থেকে বাঁচিয়েছিলে আর এখন তোমাকেই আবার সেই কাজটা করতে হবে। যেটা শুনে রাধা বলে আমি একবার তো আমার স্বামীকে শেষ করেছি, কিন্তু দ্বিতীয়বার একটা আত্মার সঙ্গে আমি কিভাবে পেরে উঠব? তাই এখন আমি নয়, একমাত্র আমার বোন ভৈরবী পারবে তোমাদের এই বিপদ থেকে মুক্ত করতে, যে ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সন্ন্যাসী হওয়ার জন্য। তাছাড়া আমি শুনেছি সে এখন বিশাল বড় সন্ন্যাসিনী হয়ে গিয়েছে, যার অনেকগুলো শিষ্য আছে। এখন কথাটা শুনে তারা জিজ্ঞাসা করে ভৈরবীকে তারা কোথায় খুঁজে পাবে? উত্তরে রাধা জানায় সে শুনেছে তার বোন ভৈরবী রামগিরি কেল্লার মধ্যে উপস্থিত একটা পুরনো শিব মন্দিরে প্রায় পুজো করতে আসে। যেটা শুনে গ্রামবাসী মিলে সাথে সাথে সেখানে পৌঁছে যায়। যেখানে গিয়ে তারা লোকাল লোকেদের কাছে ভৈরবীর কথা জিজ্ঞাসা করলে কেউই ভৈরবীর কথা বলতে পারে না। ঠিক তখনই তারা একদল লোককে গরু পাচার করে সেখান দিয়ে নিয়ে যেতে দেখে, যার সাথে সাথে সেখানে তাদের আটকাতে তামান্না ভাটিয়া একে ভৈরবী চলে আসে, যে সেই পাচারকারীদের আচ্ছা করে ধোলাই দিয়ে তাদের অবস্থা খারাপ করে দেয়। তখনই সেখানে সেই গ্রামবাসীরা চলে আসে, যারা তাকে ভৈরবী মা বলে ডেকে তার কাছে গিয়ে তাদের সমস্ত সমস্যা জানায়। যেটা শুনে ভৈরবী প্রচণ্ড রেগে যায়, যে বলে তোমরা খুব বড় একটা পাপ করেছো, কোনো মৃতদেহের সঙ্গে এমন করাটা উচিত নয়। যেটা শুনে সবাই মিলে তার কাছে ক্ষমা চেয়ে তাকে করুণভাবে অনুরোধ করে যাতে করে সে তার নিজের গ্রামে ফিরে গিয়ে গ্রামের মানুষকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করে, কারণ একমাত্র সে ছাড়া আর কেউই তাদেরকে বাঁচাতে পারবে না। যেটা শুনে অবশেষে ভৈরবী তাদের সঙ্গে গ্রামে ফিরে যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা ভৈরবীকে তার শিষ্যদের সঙ্গে নিয়ে ওডেলা গ্রামে ফিরে যেতে দেখি, যেখানে পৌঁছে সে সর্বপ্রথম তাদের পুরনো বাড়িতে যায়। যেখানে গিয়ে সে তার দাদিমাকে প্রণাম করে তারপরে সে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে গ্রামের শেষ প্রান্তে উপস্থিত তিরুপতির সমাধির কাছে যায়। যেখানে যাওয়ার সাথে সাথে তিরুপতির আত্মা ছটফট করে ওঠে, যাকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য ভৈরবী এক ধরনের রিচুয়াল সেখানে করে, যার দরুন সে প্রথমে সমাধির মাঝখানে একটা ত্রিশূল পুঁতে দিয়ে 4টে নন্দীর মূর্তি চারদিকে মুখ করে রেখে 9 ধরনের শস্য তার উপর ছড়িয়ে তারপর গঙ্গা জল ছিটিয়ে অবশেষে মাথার চুল দিয়ে তিরুপতির আত্মাকে তার সমাধির মধ্যেই আটকে দেয়। যেটার পর সে গ্রামবাসীদের জানায় আজ থেকে শুক্লপক্ষ শুরু হচ্ছে, যেটা 15 দিন পর্যন্ত থাকবে, আর এটা শেষ হওয়ার পরেই তিরুপতির দেহকে সমাধি থেকে তুলে জ্বালিয়ে দিলে তার আত্মা মুক্ত হয়ে যাবে। কিন্তু এই 15 দিনের মধ্যে কেউ যদি ভুল করেও এই মূর্তিগুলোকে তাদের জায়গা থেকে সরায় বা এখানে কোনো পশু বা মানুষের ছায়া পর্যন্ত পড়ে, তাহলে এই রিচুয়ালটা নষ্ট হয়ে যাবে, যেটার পর তিরুপতির হাত থেকে গ্রামবাসীকে কেউই বাঁচাতে পারবে না। তাই এই 15টা দিন রোজ গ্রামের কাউকে না কাউকে এখানে পাহারা দিতে হবে। যেটা শুনে গ্রামের লোকজন তাকে এই 15 দিন তাদের গ্রামেই থাকতে বলে, যেটাতে ভৈরবী রাজি হয়ে যায় এবং গ্রামের শিব মন্দিরে গিয়ে থাকতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন বাইরের গ্রামের এক রিপোর্টার এসে গ্রামের ভিতরে কি চলছে জানার চেষ্টা করে, কিন্তু যেহেতু সে গ্রামে প্রবেশ করতে পারে না, কারণ গ্রামে এই সময় বাইরের কারোর প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই বাধ্য হয়ে সে তার সঙ্গীদের সঙ্গে মিলে একটা ড্রোনের সাহায্যে গ্রামের ভিতরের দৃশ্যটা দেখার চেষ্টা করে। যেখানে ড্রোনটা সেই সমাধির কাছে গেলে সেখানে থাকা নেগেটিভ এনার্জির কারণে সেটা খারাপ হয়ে সমাধির উপরেই আছড়ে পড়ে। তাই সাথে সাথে সত্যম নামে সেই রিপোর্টারটা তার ড্রোন ফিরে পেতে সমাধির কাছে যেতে গেলে সেখানে থাকা গ্রামের পাহারাদার তাকে বাধা দিয়ে দেয়।
তাই আপাতত সে সেখান থেকে চলে গেলেও রাতে সে আবার ফিরে আসে। তবে রাতে জায়গাটায় পাহারা দেওয়ার জন্য যেহেতু দ্বিতীয় কেউ ছিল না আর প্রথম পাহারাদার ঘুমিয়ে পড়েছিল, তাই চুপি চুপি সত্যম কাঁটাতারের বেড়াকে পার করে সমাধির কাছে গিয়ে যখন সেই ড্রোনটা